Welcome students in a new session of Vidya Bhavan Institute for Competitive Exam ইউটিউব চ্যানেল। তোমরা সকলেই জানো এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড কন্টেন্ট আপলোড করা হয়ে থাকে, যেমন বিশেষ করে ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির মতো সিভিল সার্ভিস এক্সামগুলোকে নির্দিষ্ট করে বিভিন্ন জিএস পেপার ওয়াইজ প্রিপারেশন, বিভিন্ন টপিকের ডিটেলস ডিসকাশন এবং দ্য হিন্দু নিউজ পেপারে বেঙ্গলি অ্যানালিসিস এই চ্যানেলে করা হয়ে থাকে। তো যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ, সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা সর্বভারতীয় সিভিল সার্ভিস দ্যাট ইজ কন্ডাক্টেড বাই দ্য ইউপিএসসি অ্যান্ড দ্য এক্সাম ইজ ইউপিএসসি সিএসসি। সো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এই চ্যানেল থেকে তোমরা নিয়মিত বিভিন্ন এক্সাম রিলেটেড কন্টেন্ট পাবে। তো আজকের এই সেশনে আমি আলোচনা করব দ্য হিন্দু নিউজ পেপার 19 আগস্ট 2025 দ্য হিন্দু নিউজ পেপারের একটি আর্টিকেলসটা মেইনলি ফ্রম দ্য এডিটোরিয়াল সেকশন। তো যারা তোমরা এই ভিডিওটি দেখছো তারা তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থেকো। আমি প্রথমে তোমাদের সামনে এই আর্টিকেলসটা পড়ব এবং তারপরে আমি এই আর্টিকেলসটার পুঙ্খানুপুঙ্খ আলোচনা, মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্ট, পজিটিভ কনটেক্সট, পজিটিভ নেগেটিভ, ওয়ে ফরওয়ার্ড, কনক্লুশন এবং অন্যান্য টপিকের সাথে এর ইন্টারলিঙ্কেজ, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমরা এই বিষয়টিকে আরো সুন্দরভাবে বুঝতে পারো। ঠিক আছে? আই হোপ দিস সেশন উইল বি very interacting and helpful to you students. So please watch this video till end. So required reforms means সংস্কারের প্রয়োজন, risking some revenue to boost consumption will help the economy। অর্থাৎ এখানে কিছুটা রেভিনিউ বুস্টিং এর রিস্ক নিয়ে ইকোনমি কনজাম্পশনটাকে বুস্ট করা যেতে পারে। ঠিক আছে? অর্থাৎ যে আমরা যে কনজাম্পশন বলতে কি বুঝি, আমরা যে আমাদের যে ইকোনমি, সেখানে আমরা যে প্রতিদিন আমাদের যে যে কোনো জিনিস কনজিউম করার জন্য আমরা যে এক্সপেন্ড করছি, সে মানে সেই এক্সপেন্ডিচার অ্যামাউন্টটাকে বুস্ট করা যেতে পারে। যেমন সাপোজ তুমি একটা সিম্পল একটা এক্সাম্পল নিতে পারো, যখন কোনো ড্রেসের দাম 2000 হচ্ছে, তুমি একটা 6 মাসে তুমি দুটো ড্রেস কিনছো, বাট সেই ড্রেসটা যদি প্রাইস যদি আন্ডার 1000 রুপিস আসে, তাহলে সেক্ষেত্রে তুমি 6 মাসে 4টে তুমি ড্রেস কিনতে পারো। ঠিক আছে? তো এক্ষেত্রে রেভিনিউ যদি কিছুটা মানে রিস্ক নেওয়া হয়, অর্থাৎ এই টোটাল আর্টিকেলটা হচ্ছে জিএসটির উপরে, মানে এখানে জিএসটি রিডিউস করলে যে কোনো প্রোডাক্টের ভ্যালু, প্রাইস ভ্যালু কমবে, প্রাইস ভ্যালু করলে কি হবে, কনজাম্পশনটা বাড়বে। ঠিক আছে? আমি আর্টিকেলসটা পড়ছি, তোমরা সঙ্গে থাকো। দ্য সেন্ট্রাল গভর্নমেন্টস প্রপোজাল the central government's proposal to reform the goods and service tax system are bold and timely. They stand to benefit the middle class and business communities, as the government claims shifting 99% of the items in the 12% স্ল্যাব টু 5% ট্যাক্স রেট। সো কি বলেছে এখানে, যে গভর্নমেন্ট প্রপোজ করেছে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের একটা রিফরমেশন। ঠিক আছে? এই রিফরমেশন থেকে স্পেশালি মিডল ক্লাস এবং বিজনেস কমিউনিটি তারা হেল্প পেতে পারে বা তাদের জন্য এটা উপকারী হতে পারে। এক্ষেত্রে শিফটিং দ্য 99% অফ দ্য আইটেম ইন দ্য 12 স্ল্যাব টু এ 5% ট্যাক্স রেট। অর্থাৎ এক্ষেত্রে 99% প্রোডাক্ট যেগুলো বর্তমানে 12% ট্যাক্সের স্ল্যাবের আন্ডারে রয়েছে, সেই প্রোডাক্টগুলোর ট্যাক্স ভ্যালুটাকে 5%-এ নিয়ে আসা হবে, অর্থাৎ জিএসটি ট্যাক্স রিডিউস করা হবে। বোঝা গেল? আমি আবার বলছি, যে সমস্ত প্রোডাক্টগুলো বর্তমানে 12% ট্যাক্স স্ল্যাবের আন্ডারে রয়েছে, সেই সমস্ত প্রোডাক্টগুলোর 99% অর্থাৎ 99% সেই সমস্ত প্রোডাক্ট, সাপোজ সেখানে যদি টোটাল 100টা প্রোডাক্ট ইনক্লুড করা থাকে, যেই 100টা প্রোডাক্টের উপরে 12% ট্যাক্স লাগছে, সেখান থেকে প্রায় 99টা প্রোডাক্টকে 5% ট্যাক্সের আওতায় নিয়ে আসা হবে। ঠিক আছে? And 90% of the items in the 28% slab to 18% will be substantially reduce the tax burden on the most consumer.
এবং আরও বলা হয়েছে যে যে সমস্ত প্রোডাক্টগুলো এখন বর্তমানে 28% অর্থাৎ 28% জিএসটি স্ল্যাবের মধ্যে রয়েছে, তাদের 90% প্রোডাক্টকে বের করে আনা হবে 18% স্ল্যাবের মধ্যে। ঠিক আছে, মানে এই 28% জিএসটির আওতায় থাকা যে সমস্ত আইটেমগুলো রয়েছে, তার 90% আইটেম এখন এটাকে ট্রান্সফর্ম করা হবে কোথায়, 28% জিএসটির আওতাতে। সুতরাং এক্ষেত্রে কিন্তু জিএসটির কস্ট কিন্তু অনেক কমবে, যা আমাদের মিডিল ক্লাস এবং বিজনেস কমিউনিটিকে হেল্প বা এদেরকে একটা ফিউল দিতে পারে। নেক্সট কি বলেছে, রেশিওনাইজিং দ্য নাম্বার অফ slab and shifting similar product to the same slab will also reduce ambiguity and litigation, which are the major issue business have with the current GST setup. সো এখানে কি বলেছে, এখানে বলেছে যে রেশিওনালাইজিং, মেইন হচ্ছে বিষয়টাকে যুক্তিসঙ্গত করা। কিসের, যে না, মেইন হচ্ছে যে স্ল্যাব শিফটিং এর বিষয়টা, যে সেম প্রোডাক্টগুলোকে সেম স্ল্যাবের মধ্যে নিয়ে আসা, এটা হেল্প করবে কি, এটা রিডিউস করবে অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি অর্থাৎ অস্পষ্টতা। যেমন আমাদের কাছে জিএসটি, আমাদের কমন পিপলের কাছে কিন্তু জিএসটি বিষয়টা এখনো বহুমাত্রায় কিন্তু অস্পষ্ট হয়ে রয়েছে, খুব একটা বেশি ক্লিয়ার না। এবং এই জিএসটির ফাঁদে বা জিএসটির মধ্যে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা কিন্তু প্রায় হচ্ছে। তো যদি সেম প্রোডাক্টগুলোকে সেম ক্যাটাগরির মধ্যে যদি নিয়ে আসা হয়, সেক্ষেত্রে এই যে অস্পষ্টতা, এই অস্পষ্টতা অনেকটা কমতে পারে। এবং তার সাথে এর সাথে যুক্ত যে সমস্ত মামলা মোকদ্দমা প্রায় প্রতিদিন কোর্টে বা বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন হচ্ছে, সেইগুলো কিন্তু কমতে পারে। ওকে, so which are the major issue business have with the current GST setup? তো এটা কিন্তু কারেন্ট জিএসটির যে সেটআপটা রয়েছে না, তার কিন্তু একটা মেজর প্রবলেম, মেজর ইস্যু। ঠিক আছে, ফার্দার while most of the cost further while most of the focus has been captured by the rate structuring proposal, the procedural reformation regarding registration, return filing, and refund are equally important. So, here in this reformation, the main focus captured, অর্থাৎ মেইন ফোকাস কোথায় করা হয়েছে, এই বর্তমানে যে রিফরমেশন করা হচ্ছে জিএসটি, তার মেইন ফোকাসটা করা হয়েছে রিস্ট্রাকচারিং প্রপোজাল, অর্থাৎ এই যে ট্যাক্সের যে রিস্ট্রাকচার করা বা ট্যাক্সের প্রোডাক্টগুলোকে শিফটিং করা। যেমন যেগুলো বর্তমানে 12% রয়েছে, সেগুলোকে 5%-এর আওতায় আনা, যেগুলো বর্তমানে 28%-এ রয়েছে সেগুলোকে 18%-এর আওতাতে আনা। বাট এর পাশাপাশি আরও কিছু দিক আছে যেগুলোতেও কিন্তু নজরদারি করা বা যেগুলোর উপরেও ফোকাস করা কিন্তু ইম্পর্টেন্ট। সেগুলো কি কি, সেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন, অর্থাৎ জিএসটির আন্ডারে যে মানে জিএসটি যে আমরা রেজিস্ট্রেশন করব, যাদের আমরা জিএসটি, যাদের বর্তমানে এখন আমাদের জিএসটি নেই, জিএসটি রেজিস্ট্রেশন করব সেই প্রসেসিং। এবং তার পাশাপাশি রিটার্ন ফাইলিং, কিভাবে জিএসটি রিটার্ন ফাইল করব এবং রিফান্ড কিভাবে কতদিনের মধ্যে আসবে, সেই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর যে প্রসেস, সেটাকে রিফর্ম করাও কিন্তু সেম অ্যান্ড ইকুয়াল ইম্পর্টেন্ট। Simplifying GST is not just about reducing the multiplicity of rate, but also making it easier and less time consuming for the taxpayer to navigate the systems. তো মেন বিষয়টা হচ্ছে যে জিএসটিকে সিম্পলিফাই করা, এটা শুধুমাত্র এই যে মাল্টিপ্লিসিটি অফ রেট, এইটাকে রিডিউস করাটাই কিন্তু সমস্যার সমাধান নয়। এছাড়াও এই যে টোটাল যে বিষয়টা, এই টোটালটা এই, বাট it also making it easier and less time consumer ফর দ্য ট্যাক্স পেয়ার টু নেভিগেট দ্য সিস্টেম। যারা বর্তমানে ট্যাক্স জিএসটি পেয়ার রয়েছে, তাদের এই সমস্ত প্রসেসটাকে নেভিগেট করার জন্য যে টাইম এবং যে প্রসেস রয়েছে, সেইটাকে সিম্পলিফাই এবং ট্যাক্স পেয়ারদের ফ্রেন্ডলি, অর্থাৎ ট্যাক্স পেয়ারদের উপযোগী করে তোলাও কিন্তু একটা বড় পদক্ষেপ হবে। Easing registration, simplifying return, and speeding up refund therefore are welcome improvements.
the center is pursuing. Combined with the new income tax bill and a rig of income tax slab in this year budget, the GST reform will highlight 2025 as a watershed year for the tax reform, direct as well as indirect tax। তো এখানে কি বলেছে, এখানে মেইনলি বলেছে যে ইজিং রেজিস্ট্রেশন, সিম্পলিফাইং রিটার্ন অ্যান্ড স্পিডিং আপ রিফান্ড, দেয়ার ফর দ্য ওয়েলকাম ইমপ্রুভমেন্ট। সো এই যে প্রসেসগুলো, রেজিস্ট্রেশন প্রসেসকে ইজি করা, সিম্পলিফাইং দ্য রিটার্ন প্রসেস এবং রিফান্ড প্রসেসকে আরও স্পিডিং আপ করা, এই প্রসেসগুলো কিন্তু এটা একটা ওয়েলকাম ইমপ্রুভমেন্ট হতে পারে, অর্থাৎ একটা সাধুবাদ জানানো একটা ইমপ্রুভমেন্ট করার প্রচেষ্টা হতে পারে, ঠিক আছে। Combined with the new tax bill and rig of the income tax slab in this year budget, this GST reform will highlight the 2025 as a watershed year for the tax reform। তো এই যে ট্যাক্স রিফর্মটা করা হচ্ছে, এটাকে কিন্তু মানে এই 2025 টাকা একটা হাইলাইট, মানে এই স্টেপটা একটা হাইলাইট হয়ে থাকতে পারে, লাইক ওয়াটারশেড, ঠিক আছে। কি বলেছে তারপরে, while the government has not made an official estimate of what the revenue impact of this reduction will be, sources have said that expect a hit it expect a hit। so এই যে ট্যাক্স রিডিউস করা হচ্ছে, যে সমস্ত প্রোডাক্টগুলোর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট বর্তমানে 28% ট্যাক্স পাচ্ছে, সেগুলোর থেকে ইন ফিউচার এই রিফরমেশনটা ইমপ্লিমেন্ট করা হলে 18% ট্যাক্স পাবে, এবং বর্তমানে যেগুলোর থেকে 12% ট্যাক্স পাচ্ছে সেগুলোর থেকে ইন ফিউচার 5% ট্যাক্স পাবে। তো এই যে ট্যাক্সের অ্যামাউন্ট, অর্থাৎ রেভিনিউ অ্যামাউন্ট যদি কমে যায়, সেক্ষেত্রে গভর্নমেন্টের কি ধরনের ক্ষতি হতে পারে, কি ধরনের রেভিনিউর লস হতে পারে, সেই নিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রকম এস্টিমেট প্রকাশ করেনি, বাট কিছু সোর্স বলছে যে এটা কিন্তু গভর্নমেন্টের রেভিনিউ সোর্সকে বা রেভিনিউকে কিন্তু একটা হিট বা একটা ক্ষতি করতে পারে। নেক্সট কি বলেছে, 2 years ago the Reserve Bank of India had estimate that the average GST rate was 11.6%, which is now expected to be fall substantially। তো 2 বছর আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জিএসটির যে গড় এভারেজ যে এস্টিমেট কালেকশন, সেটাকে 11.6% তুলে ধরেছিল, যেটা কিন্তু এখন সাবস্টেন্সিয়ালি ফল করতে পারে। নেক্সট কি বলেছে, however the government is confident that an increase in consumption and windering uh, widening of the tax base will offset most of the revenue loss। তো গভর্নমেন্ট এখানে কনফিডেন্সটা কোন পয়েন্ট থেকে পাচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। যে গভর্নমেন্ট বলতে যাচ্ছে বা গভর্নমেন্ট যেটা আশা করছে, যে এই ট্যাক্স কমার ফলে যে কনজাম্পশনটা বাড়বে, সেটা কিন্তু এই লসটাকে কিন্তু কিছুটা বেনিফিট বা কিছুটা কিন্তু স্ট্যাবল করতে পারে। with a large number of items said to be taxed at just 5%, the incentive of input tax credit scam and 5% evasion will also be substantially removed। তো এখানে কি বলেছে, যে বেশিরভাগ প্রোডাক্ট যদি 5% ট্যাক্স জিএসটি ট্যাক্সের আন্ডারে যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এই যে ট্যাক্স স্ক্যাম, অর্থাৎ যারা বর্তমানে ট্যাক্স দিচ্ছে না বা ট্যাক্সটাকে কোনোভাবে ম্যাল প্র্যাকটিস করছে, সেই ম্যাল প্র্যাকটিসটা কমে যেতে পারে। অর্থাৎ যে ট্যাক্সটা বর্তমানে সরকার এখন পাচ্ছেই না, সেই ট্যাক্সটা যদি পায়, তাহলে পরে এই যে অভাব বা ঘাটতির যে জায়গাটা, সেটা কিন্তু পূরণ হয়ে যেতে পারে, ঠিক আছে। ট্যাক্সের অ্যামাউন্টটা যখন কমে যাবে, তখন সকলে উদ্যোগী হতে পারে ট্যাক্স দেওয়ার জন্য। হয়তো হাই রেট ট্যাক্সের জন্য অনেকে হয়তো ম্যাল প্র্যাকটিস করে থাকতে পারে, বাট সেটা যদি ট্যাক্সের রেটটা যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই ম্যাল প্র্যাকটিসটা কমতে পারে, এবং যে ট্যাক্সটা বর্তমানে সরকার এখন পাচ্ছে না, অর্থাৎ যারা সরকারকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তারা যদি ট্যাক্স প্রদান শুরু করে, সেক্ষেত্রে কিন্তু সরকার সেই যে গ্যাপ বা যে লস হওয়ার যে সম্ভাবনা, সেটা খানিকটা পূরণ হতে পারে। নেক্সট কি বলেছে, উইলিংনেস টু রিস্ক সাম অ্যামাউন্ট অফ revenue in order to boost domestic consumption bodes well for the economy, especially at a time when export demand is faltering due to traffic uncertainties।
তো এই মুহূর্তে যখন আমরা ট্রাফিক আনসার্টিনিটিস এর মধ্যে রয়েছে, ইউ নো অল দ্যাট ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ ইম্পোজ ট্যারিফ অন আস ইন্ডিয়ান প্রোডাক্ট। সো এই মুহূর্তে এই যে কিছুটা রিস্ক নিয়ে ডোমেস্টিক প্রোডাক্টের কনজাম্পশনটাকে দেশের মধ্যে বাড়ানো, যখন আমাদের দেশের প্রোডাক্ট এক্সপোর্ট অর্থাৎ বাইরের ফরেন কান্ট্রিতে এক্সপোর্ট হওয়ার একটা বিশেষ প্রতিবন্ধকতা রয়েছে, এই সময় দেশের প্রোডাক্টকে দেশের মানুষের কাছে এর কনজাম্পশন বৃদ্ধি করার যে একটা প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টাকে বুস্ট করার জন্য রেভিনিউ, এই সেই প্রচেষ্টাকে বুস্ট করার জন্য জিএসটি তে কিছুটা ছাড় দেয়া, এটা কিন্তু একটা গুড পদক্ষেপ হতে পারে। বিশেষ করে আমরা এই যে মুহূর্তে রয়েছি, ঠিক আছে? It remains to be seen how the state governments will react to this response to this proposal, uh, revenue surrender. So এই যে এখন বিষয় হচ্ছে দেখার যে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পদক্ষেপ, সেখানে স্টেট গভর্নমেন্টগুলো কি ধরনের রিয়াকশন দিতে পারে। তারা কি তাদের রেভিনিউ সারেন্ডার করার জন্য কি রেডি আছে না নেই? They have already been lobbying the 16th Finance Commission to increase the share of the state in the central taxes. তারা অলরেডি কিন্তু 16th ফিনান্স কমিশনের কাছে সেন্ট্রাল ট্যাক্সের মধ্যে স্টেটের যে শেয়ারটা তাকে ইনক্রিজ করার জন্য কিন্তু অ্যাপ্লাই করেছে বা আবেদন করছে বা জোরপূর্বক একটা প্রচেষ্টা করছে, ঠিক আছে? সো হিয়ার দ্য এডিটর ইউজিং দ্য ওয়ার্ড লবিং, ঠিক আছে? This tax cut will also make it even more unlikely that petroleum product, a major source of the state revenue, will be included in the GST anytime soon. সো এই বিষয়টি কিন্তু এটা অনেকটা বেশি অনিশ্চিত করে তুলেছে যে স্পেশালি যে পেট্রোলিয়াম প্রোডাক্ট, যেটা স্টেটগুলোর মেন যে রেভিনিউর সোর্স রয়েছে, যে এটা কিন্তু জিএসটির আন্ডারে নেই। তো এটা জিএসটির আন্ডারে অন্তর্ভুক্ত হবে কিনা বা ভবিষ্যতে এটাকে জিএসটির আওতায় আনা হবে কিনা, সেটা কিন্তু একটা অনিশ্চয়তা বা একটা এর মধ্যে করে তুলেছে, যেটা ক্লিয়ার করেনি। নেক্সট কি বলেছে? Politically, it will be difficult for the state to direct oppose this rate reduction. পলিটিক্যালি স্টেটগুলোর কাছে এটা একটা মানে কঠিন বিষয় হয়ে দাঁড়াবে যে তারা এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এই যে স্টেপ, এটার বিরুদ্ধে একটা অপোজিশন মনোভাব তৈরি করতে পারে। কি বলেছে? পলিটিক্যালি ইট উইল বি ডিফিকাল্ট ফর দ্য স্টেট টু ডিরেক্টলি অপোজ দিস রেট রিডাকশন। এটা স্টেট গভর্নমেন্টদের কাছে ডিরেক্টলি অপোজ করাটা একটা কঠিন বিষয় হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের এই পদক্ষেপটা স্টেট গভর্নমেন্টগুলোর দ্বারা ডিরেক্টলি অপোজ করা ডিফিকাল্ট হবে, বাট কিন্তু দে মাইট ইনস্টেড প্রেশার দ্য সেন্ট্রাল ফর দ্য কম্পেনসেশন ওয়ান্স এগেন। বাট তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে আবার প্রেশার দিতে পারে কম্পেনসেশন, অর্থাৎ তাদের যে ক্ষতি, সেই ক্ষতিপূরণের জন্য তারা কিন্তু আবার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বা সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রেশার করতে পারে। Crucially, the central will be reaching out to the states over the next few weeks to put forth in its case. তো কি বলেছে মানে নেক্সট সপ্তাহগুলিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু স্টেট গভর্নমেন্ট গুলোর কাছে এই বিষয়টা তুলে ধরবে এবং নিজের মতামত প্রকাশ করবে। It is important that their concern are taken on board as well. তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক যে তাদের যে মতামত, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট গুলোর যে মতামত, সেই মতামত গুলোকেও কিন্তু সমান গুরুত্ব দিয়ে দেখা। তো আমরা এই আর্টিকেলসটা পড়লাম, এবার কিন্তু আমরা চলে যাব আমাদের নোট সেকশনে, এবং সেখান থেকে আমরা এই আর্টিকেলসটার যে মাল্টি ডাইমেনশনাল নোট, মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্টের থেকে যে নোট, সেই নোটটা দেখবো। এটা কিন্তু আমাদের আনসার রাইটিং এবং এটাকে রিভিশন করার জন্য কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে? ওকে। তো আমাদের এখানে নোট সেকশনে দেখো, কনটেক্সটটা দেখো কি বলেছে। দ্য সেন্ট্রাল হ্যাজ প্রপোজড বোল্ড রিফর্মস ইন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স স্ট্রাকচার. The key focus is reducing rate, simplifying the slab, and easing the procedure.
এইম অর্থাৎ উদ্দেশ্য কি হচ্ছে, বুস্ট কনজাম্পশন, রিডিউসিং লিটিগেশন অ্যান্ড মেক ট্যাক্স সিস্টেম ট্যাক্স পেয়ার ফ্রেন্ডলি। বোঝা গেল বিষয়টা। সেন্ট্রাল প্রপোজ করেছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের যে স্ট্রাকচার সেটাকে রিফর্ম করার জন্য। এর যে মেন কি ফোকাস পয়েন্টগুলো রয়েছে সেটা হচ্ছে যে ট্যাক্স রেটটাকে রিডিউস করা এবং স্ল্যাবগুলোকে সিম্পলিফাই করা। কোন স্ল্যাবে কোন কোন প্রোডাক্ট রয়েছে, কোন স্ল্যাব বলতে এখানে যে পার্সেন্টেজের যে ডিফারেন্টগুলো রয়েছে না, 5%, 12%, 18%, 28%, তো এইগুলো হচ্ছে স্ল্যাব, এবং এই স্ল্যাবগুলোকে সিম্পলিফাই করা, অর্থাৎ 5%-এর মধ্যে সেম প্রোডাক্ট, 12%-এর মধ্যে সেম ক্যাটাগরি প্রোডাক্ট বা সিমিলার প্রোডাক্ট, 18% ক্যাটাগরির মধ্যে সিমিলার প্রোডাক্ট, ঠিক আছে। এবং ইজিইং দ্য প্রসিডিওর, এই প্রসেসটাকে ইজি করা। এবং এর উদ্দেশ্য অর্থাৎ এম হচ্ছে কি বুস্ট কনজাম্পশনটাকে বুস্ট করা, রিডিউসিং লিটিগেশন অর্থাৎ এই জিএসটির সাথে জড়িত যে সমস্ত ঘটনাগুলি, বিভিন্ন কেস বা যে কোর্ট কাছারি এসবের মধ্যে পড়ছে সেটাকে রিডিউস করা, এবং তার সাথে মেক ট্যাক্স সিস্টেম ট্যাক্স পেয়ার ফ্রেন্ডলি, এবং এই ট্যাক্স সিস্টেমটাকে যারা ট্যাক্স দিচ্ছে অর্থাৎ ট্যাক্স পেয়ার তাদের অনুকূল্য বা তাদের একটা সহযোগী করে তোলা। So the key point in this editorial section, this is rate rationalization, that is 99% of item which is presently in 12% slab, that will be comes under 5% slab, and the 90% item which is presently in uh, 28% slab, that will be transformed in 18% slab. Okay, so fewer slab, less ambiguity, less litigation। ঠিক আছে, এক্ষেত্রে অস্পষ্টতা দূরীকরণ হবে এবং তার সাথে এই যে লিটিগেশন অর্থাৎ মামলা মোকদ্দমা যে সে বিষয়গুলো, অর্থাৎ অস্পষ্টতা বা কারণে যদি কোনো রকম আইনি গোলযোগ তৈরি হয়, যেমন সাপোজ আমি একজন জিএসটি পেয়ার, বাট জিএসটি বিষয়টা আমার কাছে পুরো ক্লিয়ার না, এবং সেক্ষেত্রে আমি জিএসটির মধ্যে কোনো একটা ভুল ত্রুটি যদি করে ফেলি, ট্যাক্স প্রদানের ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি, সেক্ষেত্রে আমার বিরুদ্ধে কেস হতে পারে, বা আমি নিজেই গভর্নমেন্টের এগেনস্টে কোনো রকম আমি একটা ভুল লজিক যদি তুলে ধরি, সেক্ষেত্রে আমি নিজে কেস করতে পারি। মেবি কেসটা আমি নাও জিততে পারি, কিন্তু কেস তো করতে পারি। তো দিস ইজ আ ইস্যু। সো এই ইস্যুগুলো কিন্তু রিডিউস হয়ে যাবে বা হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট কি বলেছে, প্রসিডিউরাল রিফর্মস easier registration, simplifying return filing, faster refund, focus on taxpayer convenience। সো প্রসিডিউরাল রিফর্মস বোঝা গেল, এগুলো তোমাদেরকে আমি আগেই বলেছি, জাস্ট তোমরা এই নোটে তোমাদের এই পয়েন্টগুলোকে কিন্তু তোমরা মানে তুলে রাখতে পারো। নেক্সট কি বলা হচ্ছে, রেভিনিউ ইম্প্যাক্ট ইজিয়ার, earlier average GST rate 11.6% RBI estimate will now fall substantially, government expect revenue hit। ঠিক আছে, আগে কি ছিল, আগে গড় জিএসটি যে রেভিনিউ ছিল সেটা হচ্ছে 11.6%, যেটা কিন্তু বর্তমানে কিছুটা কমতে পারে, উইল নাও ফল সাবস্টেন্সিয়ালি, অ্যান্ড দ্য গভর্নমেন্ট এক্সপেক্টস রেভিনিউ হিট, এবং গভর্নমেন্ট আশা করছে রেভিনিউতে একটা হিট আসবে, বাট হায়ার কনজাম্পশন অ্যান্ড ওয়াইডার ট্যাক্স বেস মে অফসেট রেভিনিউ লস। তো এক্ষেত্রে একটা জিনিস কি সাপোর্টিভ জিনিস কি হতে পারে, যে না কনজামশনটা যদি বৃদ্ধি পায় এবং তার সাথে ট্যাক্স পেইংটা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে এই যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যেতে পারে। পলিটিক্যাল অ্যান্ড ফেডারেল ইস্যু বলছে, স্টেট মে ডিম্যান্ড কম্পেনসেশন ফ্রম দ্য স্টেট, are reluctant to bring petroleum products under GST, and 16 Finance Commission discussing ongoing। নেক্সট কি বলেছে, ইকোনমিক সিগনিফিকেন্ট কি আছে, বুস্ট ডোমেস্টিক ডিম্যান্ড at a time of weak export, যখন আমাদের কাছে এক্সপোর্টটা কিন্তু খুব উইক ডিউ টু ট্যারিফস, এই সময় ডোমেস্টিক ডিমান্ডটাকে বাড়ানো বা ডোমেস্টিক প্রোডাক্টের ডিমান্ডটা, ইন্ডিজিনাস প্রোডাক্টের ডিমান্ডটা ডোমেস্টিক্যালি বাড়ানো, এটা কিন্তু একটা গুড অ্যাসপেক্ট বা গুড স্টেপ হতে পারে। রিডিউস ইনসেন্টিভস অফ ট্যাক্স ইভেশন অ্যান্ড ইনপুট ক্রেডিট ফ্রডস। ঠিক আছে, নেক্সট কি বলেছে, কমপ্লিমেন্ট ডিরেক্ট ট্যাক্স রিফর্ম, নিউ ইনকাম ট্যাক্স অ্যান্ড নিউ স্ল্যাব। So for prelims point, there is some point that
ইজ জিএসটি বেসিস ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। জিএসটির মেন যে মোটো সেটা কি আছে, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। ঠিক আছে, introduced in 2020 2017, replaced the indirect tax counciled by the Union Finance and State Finance। তো এটা 2017 সালে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে জিএসটিটা, যেটা ইনডাইরেক্ট ট্যাক্সকে রিপ্লেস করেছে, এবং এটা কার দ্বারা পরিচালিত হয়, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার এবং স্টেট ফিনান্স মিনিস্টারদের যে কমিউনিটি বা যে যে একটা উম, যে একটা কমিটি সেটার দ্বারা পরিচালিত হয়। Exclude item alcohol, petroleum and electricity current slab before reform। ঠিক আছে, তো এই বিফোর রিফরমেশনটা কিন্তু এখনো ঘটেনি। এই রিফরমেশনের আগে এখনো পর্যন্ত অ্যালকোহল, পেট্রোলিয়াম এবং ইলেকট্রিসিটি প্রোডাক্টগুলো কিন্তু এই জিএসটির আন্ডারে নেই। খুব ভালো করে তোমরা কিন্তু মাথায় রাখবা। ঠিক আছে, সিম্পল কোশ্চেন, সিম্পল আনসার, বাট আমাদের অনেক ক্ষেত্রে মিস করে যাই, যেটা কিন্তু আমাদের বিভিন্ন আনসার অ্যাটেম্পটের সময় কিন্তু সমস্যায় সৃষ্টি করতে পারে। নিউ প্রপোজাল রিডিউস মাল্টিসিপ্লিটি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে, ফর মেইনস প্রসপেক্টে যে আমাদের পজিটিভ ইম্প্যাক্ট কি আসবে, চ্যালেঞ্জ বা নেগেটিভ ইম্প্যাক্ট কি আসতে পারে, এবং ওয়ে ফরওয়ার্ড অর্থাৎ কি করা যেতে পারে, তার উপরে আমি ছোট একটা নোট তৈরি করে দিয়েছি। তোমরা মেইনস আনসারের ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলোকে কাজে লাগাতে পারো। যেমন পজিটিভ ইম্প্যাক্ট, এই যে রিফরমেশন, এই রিফরমেশনের পজিটিভ ইম্প্যাক্ট কি হতে পারে, কনজাম্পশন লেড গ্রোথ, লোয়ার ট্যাক্স বার্ডেন, হায়ার ডিসপোজাল ইনকাম অ্যান্ড ডিম্যান্ড পুশ। তো ওই যখন ট্যাক্সটা লো হবে তখন কিন্তু কনজাম্পশনের ডিমান্ডটা কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, বিজনেস ফ্রেন্ডলি, লেস লিটিগেশন, লেস কমপ্লিয়েন্স বার্ডেন্স। তো বিজনেস যত, বিষয়টা যত ক্লিয়ার হবে তত কিন্তু বিজনেস ফ্রেন্ডলি হবে, তত কিন্তু ব্যবসায়ীরা বা ব্যবসাদারেরা তারা কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো এরকম ধরনের জিনিসগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে। নেক্সট কি বলেছে, ট্যাক্স কমপ্লিয়েন্স, লোয়ার রেট, রিডিউস ইনসেন্টিভ ফর ইভেশন। ঠিক আছে, সিম্পলিসিটি, ইজিয়ার নেভিগেশন ফর দ্য স্মল বিজনেস অ্যান্ড এমএসএমই। এটা কিন্তু এমএসএমই অর্থাৎ যারা স্মল স্কেল বিজনেসম্যান রয়েছে তাদের জন্য কিন্তু এটা সিম্পল হতে পারে। রিফর্ম কন্টিনিউটি অ্যালং উইথ দ্য ইনকাম ট্যাক্স রিফর্ম, হোস্ট হলিস্টিক ট্যাক্স মডার্নাইজেশন। তো এখানে ইনকাম ট্যাক্সের যে রিফর্ম ঘটেছে তার সাথে এই জিএসটি ট্যাক্সের রিফর্ম করাটা, এটা কিন্তু একটা মানে সামঞ্জস্যতা বজায় রাখবে। চ্যালেঞ্জ কি কি হতে পারে, চ্যালেঞ্জ হতে পারে রেভিনিউ লস হতে পারে, ফেডারেল টেনশন হতে পারে, যেমন স্টেট এবং সেন্ট্রালের যে রিলেশন, স্পেশালি বেসড অন ফিনান্স, দ্যাট ইজ স্টেট মাইট ডিম্যান্ড হায়ার শেয়ার অর কম্পেনসেশন। ঠিক আছে, এক্ষেত্রে স্টেটগুলো তাদের হায়ার শেয়ার দাবি করতে পারে বা কম্পেনসেশন দাবি করতে পারে। নেক্সট কি বলেছে, পেট্রোলিয়াম এক্সক্লুশন রিমেইনস আ গ্যাপ ইন জিএসটি কম্প্রিহেন্সিভনেস। শর্ট টার্ম ফিসকাল স্ট্রেস, গভর্নমেন্ট মে নিড টু ব্যালেন্স পপুলারিজম উইথ ফিসকাল প্রুডেন্স। নেক্সট আছে হচ্ছে ওয়ে ফরওয়ার্ড। কি কি ওয়ে ফরওয়ার্ড পয়েন্টে কি কি আসতে পারে, যেমন হচ্ছে কনসেনসাস বিল্ডিং ইন জিএসটি কাউন্সিল, কোঅপারেটিভ ফেডারালিজম। তো এক্ষেত্রে জিএসটি কাউন্সিলকে কিন্তু কনসেনসাস বিল্ডিং ইন জিএসটি কাউন্সিল, কোঅপারেটিভ ফেডারালিজমের যে থট সেটাকে মাথায় রেখে কিন্তু এই জিএসটি কাউন্সিলকে তৈরি করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে সেন্ট্রাল কিন্তু নিজে খুব বেশি আহ, আহ, হস্তক্ষেপ না করে সেক্ষেত্রে সেন্ট্রাল এবং স্টেট উভয় সম্মিলিতভাবে কিন্তু এই জিএসটি কাউন্সিলকে বিল্ড বা পরিচালনা করা একটা সম্ভাব্য সঠিক সম্ভাব্য পদক্ষেপ হতে পারে। নেক্সট কি বলেছে, ক্লিয়ার কম্পেনসেশন mechanism for the state, a long-term roadmap to bring petroleum and electricity under the GST, improve digital monitoring to prevent evasion despite lower rates। ঠিক আছে, লং টার্ম রোডম্যাপ তৈরি করতে হবে পেট্রোলিয়াম এবং ইলেকট্রিসিটির মতো প্রোডাক্টগুলোকে জিএসটি আন্ডারে আসার জন্য, এবং এক্ষেত্রে যে আহ, এই ট্যাক্স কমার পরেও বিভিন্ন ধরনের অসাধুবাদ পদক্ষেপ যদি নিয়ে থাকে ভোক্তারা, সেক্ষেত্রে তার জন্য ডিজিটাল মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, সো পসিবল মেইনস কোশ্চেন,
এই এডিটোরিয়াল সেকশন বা এই টপিকের উপরে ডিপেন্ড করে বা এই টপিক থেকে কি ধরনের মেইনস কোশ্চেন আসতে পারে। জিএসটি রিফর্মস হ্যাভ রিডিউস লিটিগেশন অ্যান্ড কমপ্লিয়েন্স বার্ডেন বাট ফিসক্যাল রিস্ক রিমেইন ক্রিটিক্যাল অ্যানালিসিস ক্রিটিক্যাল অ্যানালিসিস। সো এখানে কি বলেছে, জিএসটি রিফর্ম হ্যাভ রিডিউস লিটিগেশন অ্যান্ড কমপ্লিয়েন্স বার্ডেন। তো জিএসটি রিফর্ম কি করেছে, লিটিগেশন রিডিউস করেছে, কমপ্লেন্স বার্ডেন রিডিউস করেছে, বাট ফিসক্যাল রিস্ক রিমেইনস, তারপরেও ফিসক্যাল রিস্ক রয়েছে। কেন বা কোন কোন দিক, এর ক্রিটিক্যালি অ্যানালাইসিস করো। তারপরে কি বলেছে, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ জিএসটি রেট রেশনালাইজেশন অন কনজাম্পশন অ্যান্ড রেভিনিউ মোবিলাইজেশন ইন ইন্ডিয়া। তো এখানে জিএসটি রেশনালাইজেশন এবং কনজাম্পশন, এটা রেভিনিউ মোবিলাইজেশনের উপরে কিরকম ইম্প্যাক্ট হচ্ছে সেটা ডিসকাস করা। নেক্সট কি বলেছে, হাউ ক্যান জিএসটি রিফর্ম বি ব্যালেন্সড উইথ দ্য কোঅপারেটিভ ফেডারেলিজম ইন ইন্ডিয়া। তো এখানে জিএসটি রিফর্মস কিভাবে ইন্ডিয়ার যে কোঅপারেটিভ ফেডারেলিজম সেটার সাথে ব্যালেন্স হতে পারে বা ব্যালেন্স করতে পারে সেটা ডিসকাস করো। ঠিক আছে, তো এই ছিল আজকের আর্টিকেলসটার একটা পূর্ণাঙ্গ ডিসকাশন। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, সেক্ষেত্রে তোমরা ভিডিওটি লাইক করতে পারো, কমেন্ট করতে পারো ভিডিওতে, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর নিয়মিত এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ যারা তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে। দেখা হচ্ছে নেক্সট আবার পরের ভিডিওতে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ।